এই ইউনূস সরকার, আমার কাছে মনে হয় যে তারা ইউনূস সরকারের ক্ষমতা, বাংলাদেশের বিচার, বাংলাদেশের আইন, বাংলাদেশের যে নৈতিকতা সবকিছুকে অপহরণ করেছে। সেই কয়েক হাজার বছর আগের যে প্রাগৈতিহাসিক অন্ধকার, সেই অন্ধকারটুকু কোথায় বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, যে এখানে আপনার মিউজিক থাকবে না, এখানে শরীরচর্চা থাকবে না, এখানে সংস্কৃতি থাকবে না, এখানে তারা যা বলবে, হ্যাঁ, এটা এখানে এখানে তারা মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে দিবে, এখানে তারা বঙ্গবন্ধুকে বাদ দিয়ে দিবে, তারা গান বাদ দিয়ে দিবে, তারা সংস্কৃতি বাদ দিয়ে দিবে, শিক্ষা হতে হবে তাদের মতো করে, পোশাক পরতে হবে তাদের মতো করে। এই যে প্রাগৈতিহাসিক অন্ধকার, মানে যারা সেটা চায় তাদেরই তো সরকার, মানে আই উড লাইক টু সে ইউনূস সাহেবকে তো আমি বলবো যে রাজাকার ইনকারনেট। হ্যাঁ, কারণ উনি রাজাকারদের অবতার। বিচার আপনি করেন, বিচার করেন, কিন্তু তাদের জামিন দিয়ে তাদেরকে সুস্থ, এবং আপনি জানেন নুরুল মজিদ হুমায়ুন তিনি যে মারা গিয়েছেন, সেটা মারা গিয়েছেন চিকিৎসা না দেওয়ার কারণে। কারণ আপনার তার প্রথমে ডেঙ্গু, তারপরে বোধহয় চিকনগুনিয়া হয়েছিল, এবং ডেঙ্গু হওয়ার পরে তিনি হাঁটতে পারছেন না, তাকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়, এবং তিনি মানে গাটা ফুলে গিয়েছে, তাকে একটা জায়গায় মানে একটা রুমের ভিতরে ফেলে রাখা হয়েছে, কেউ নাই, তার ফ্যামিলিকেও খবর দেওয়া হয় নাই, এবং তিনি যখন আপনার তাকে তাকে যখন মানে লাশ বের করা হয় তখনও তার হাতে হাত করা ছিল। মানে এটা কোন সরকার, কোন দেশ, কোন ইয়ে? এবং আপনি নজিবুর রহমান সাবেক মানে এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, ওনার চোখের অপারেশন হয়েছে, চোখের অপারেশনের জন্য আপনার পিজিতে নিয়ে গিয়েছে, রাতের বেলা উনি যখন জ্ঞান ফিরে তখন দেখেন যে উনার হাতে হাত করা, মানে হাত করা পরানো অবস্থায় উনাকে মানে অপারেশন করা হচ্ছে। সারা দেশের রাজনীতি কিংবা মানবাধিকার আইন বিচার অঙ্গন কিভাবে চলছে সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন নিশ্চয়ই আপনাদের অনেক অনেক পরিচিত মুখ, এবং আপনাদের আশীর্বাদে যিনি ছিলেন, আমরা একসাথে কারাবরণ করেছিলাম এবং মুক্তি ঠিক পাননি তিনি এখনো, জামিনে ছাড়া পেয়েছেন সেই নির্যাতিত মজলুম অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। শেখ হাফিজুর রহমান কার্জন, অভিনন্দন আপনাকে। অন্তত এই প্রথমবারের মতন জনসম্মুখে এলেন আপনি। কয়েকদিন আগেই আপনি ছাড়া পেয়েছেন, ছাড়া মানে জামিনে মুক্ত হয়েছেন। প্রথমেই আপনার কাছে আপনার অনুভূতিটা জানতে চাইছি, এবং অসংখ্য অসংখ্য মানুষ আপনার জন্য প্রার্থনা করেছিলেন, আপনার মুক্তির দাবি করেছিলেন, এবং যেগুলো বলতে গেলে আমি নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়ি। আপনি আমার চেয়েও আরো বেশ বেশ কয়েকদিন কারাগারে থেকেছেন। মুক্তির পর, মানে মুক্তি ঠিক নয়, ছাড়া পাওয়ার পর আপনার অনুভূতি প্রথমে জানতে চাইছি। না, প্রথমত আপনাকে ধন্যবাদ যে যারা আমার জন্য দোয়া করেছেন, সমর্থন করেছেন, যারা আমাদের ঘটনায় উৎসাহিত হয়েছেন, সবাইকে আমি এবং আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। এবং মানে বিষয়টা হচ্ছে যে আমি তো লয়ের অধ্যাপক, আমি আইনের অধ্যাপক, আমি ক্রিমিনোলজি পড়াই, ক্রিমিনাল ল পড়াই, যার ফলে পুলিশ, গ্রেপ্তার, আইন, আদালত, জেলখানা, এইটা নিয়ে আমি পড়াশোনা করি, গবেষণা করি, এটা আমার অজানা কোনো বিষয় না। সুতরাং আমার কষ্টের জায়গাটা হচ্ছে যে আমি যদি কোনো অপরাধ করে থাকি, হ্যাঁ, যদি কোনো অভিযোগ আসে, সেটা যদি গ্রেপ্তারের মতো কোনো ঘটনা হয়, তাহলে পরে আপনি ন্যায্য কারণে গ্রেপ্তার করেন। কিন্তু আমরা আসলে 28 আগস্ট আপনার যে আপনার রিপোর্টার্স ইউনিটির মিলনায়তন যে আমরা গিয়েছিলাম, আমরা কিন্তু গিয়েছিলাম একটা আলোচনার জন্য, এবং সেই আলোচনার বিষয় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সংবিধান। আপনি একটা দেশ হলো, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা দেশ হলো, সেই দেশের আপনার 30 লক্ষ শহীদ, 5 লক্ষ মা বোনের যে আত্মত্যাগ, অসংখ্য মানুষ অসংখ্যভাবে কাজ করেছেন দেশে বিদেশে, কেউ কূটনৈতিক কাজে, কেউ বাংলাদেশের জন্য সমর্থন আদায় করার জন্য। মানে মুক্তিযুদ্ধ মানে একটা বিশাল মহাকাব্য। হ্যাঁ, এইটার মানে অনেক ইতিহাস এখনো আমরা লিপিবদ্ধ করতে পারি। এবং এখন ধরেন যে 30 লক্ষ শহীদ আমরা বলি, 30 লক্ষর বেশিও হতে পারে, কমও হতে পারে। হ্যাঁ, এবং এইটা নিয়ে যে একটা বিতর্ক, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমার প্রশ্ন হচ্ছে এই বিতর্কের জায়গা থেকেই, এবং 71কে যেভাবে মানে কি বলা যায়, ছোট করা হচ্ছে, 24-এর উপরে 24কে উপরে স্থান দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, এবং একটা ভয়ঙ্কর সময়েই আমরা সেই আলোচনাতে অংশ নিয়েছিলাম। আপনি আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন একজন অধ্যাপক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আমিও আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, সেখানে আরো অনেকে ছিলেন, এবং আমাদেরকে আটক করা হলো, পুলিশকে আমরাই ডাকলাম, আমাদের
ডাকে এলো, উল্টো আমাদেরকে অ্যারেস্ট করা হলো এবং এর সঙ্গে অবশ্যই অনেক মুক্তিযোদ্ধাকেও আটক করা হলো। সেই আইনের ব্যাখ্যা আপনি দিচ্ছিলেন, সেই জায়গাটা যদি বলতেন যে এইভাবে নিরপরাধ হওয়া সত্ত্বেও মাসের পর মাস কারাবরণ করতে হলো। আপনি বলছেন ন্যায্যতার জায়গা থেকে যদি আটক রাখে তাতে কোনো সমস্যা নেই, আটকও রাখুক, কিন্তু সে আটক করেও তো একটা সীমা আছে, তাই না? জামিন পাওয়ার তো আমাদের অন্যতম আইনগত অধিকার, সে জামিনটাও তো সহজে মিলল না, আমাদেরকে 3 মাস, 3.5 মাস, 4 মাস পর বেরোতে হলো। এই জায়গাটা কি বলবেন, রাষ্ট্র কোন দিকে নিয়ে যাচ্ছে? না, আমি আসলে আমাদের যে ঘটনাটা হয়েছে সেটা মানে আমাদের ঘটনার নানা রকম দিক ছিল, নানা রকম মাত্রা ছিল, যার প্রেক্ষিতে দেশে বিদেশে এটা মানুষের অ্যাটেনশন ড্র করেছে এবং মানুষ এতে সরকার ভীষণভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এবং সবচেয়ে আমি আমাদের ঘটনার যেভাবে বিশ্লেষণ করি, প্রথমত হচ্ছে যে আপনি বাংলাদেশের এই 55 বছরের ইতিহাসে এই আপনি এই ধরনের ঘটনা পাবেন না। কারণ প্রেস ক্লাব কিংবা রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিকদের কোনো একটা জায়গাতে যদি কোনো আলোচনা হয়, যদি কোনো প্রেস কনফারেন্স হয়, তাহলে পরে কিন্তু সেখানে কেউ কোনো ঝামেলা করে না। এবং সেইটা নিয়ে আমরা আলোচনা করতে গিয়েছি, সেখানে আমাদের উপরে মানে নজিরবিহীন মব করা। হ্যাঁ, কারণ আমরা কারা ছিলাম? আমরা ছিলাম সাংবাদিক, ছিলাম অধ্যাপক, ছিলাম আপনার সাবেক সচিব ছিলেন, সাবেক এডিশনাল অ্যাটর্নি মুক্তিযোদ্ধা জেনারেল ছিলেন, ছিলেন, তারপরে সৌরভ ভাই ছিলেন, তারপরে দর্শক ছিলেন। এইটা মানে কমপ্লিটলি একটা মুক্তিযোদ্ধা সিভিল সোসাইটি ডিসকাশন। অধিকাংশ অধিকাংশ মুক্তিযোদ্ধা ছিলেন। হ্যাঁ, মুক্তিযোদ্ধা ছিলেন। তো সেখানে মব করা হলো, মব করার পরে আপনি এবং রিপোর্টার্স ইউনিটির যারা ছিলেন তারা পুলিশকে ফোন করলেন, এবং পুলিশ এসে আমরা দেখলাম যে পুলিশের সামনে আমাদেরকে কলার ধরছে, কাউকে কাউকে পদপিষ্ট করছে, তারপর ব্যানার ছিঁড়ে ফেলছে। লতিফ সিদ্দিকীকে আপনার কেন্দ্র করে যেভাবে তার বাবা মা তুলে গালাগাল দেওয়া হলো, তাকে অপমান করা হলো, এবং যেভাবে আপনার মারধর করা হলো, কয়েকজন আহত হলো, আবার কয়েকজনকে তারা কিন্তু হত্যার চেষ্টাও করেছিল। হ্যাঁ, তো হ্যাঁ, এরকম রক্তাক্ত একটা করা হয়েছে, মাথা পরিস্থিতিতে, ফাটিয়ে দিয়েছে, হ্যাঁ, মাথা তো ফাটিয়ে দেওয়া আপনার হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। জি। মানে একটা রাষ্ট্রের ভেতরে, আমি সভ্য রাষ্ট্র না বলি, একটা রাষ্ট্র যদি হয় তার আপনি যে সরকার, তার আইন কানুন, পুলিশ, সেটা থাকে হচ্ছে সাধারণ নিরপরাধ যে মানুষ তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখলাম যে আমাদের উপরে আক্রমণ হয়েছে, যে যারা আক্রমণ করেছে সেই আপনার মানে আপনার অস্ত্র শস্ত্র নিয়ে, তারপরে আপনার হুম, হুম। আহ সন্ত্রাসী নিয়ে, তাদেরকে গ্রেপ্তার করার পরিবর্তে আমাদেরকে উল্টো পুলিশ আমাদেরকে ডিবি অফিসে নিয়ে গেল। ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে বসিয়ে রাখলো অনেকক্ষণ, যে তখনও মামলা হয়নি, আমাদের কিছু বলাও হলো না, আমাদেরকে খাবার দাবারও কিছু দেওয়া হলো না, বাইরে থেকে খাবার আনা যাবে কিনা সেটাও আমাদেরকে জানানো হলো না। এবং সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়া হচ্ছে, আর আমরা নিরপরাধ যারা নাগরিক, আমরা যারা দেশের মোটামুটি সচেতন নাগরিক, আমাদেরকে গ্রেপ্তার করে ডিবি অফিসে হেনস্থা করা হচ্ছে, তারপরে আপনার আদালতের মাধ্যমে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমি ওখানে, আমরা ডিবি অফিসে ছিলাম, আমাদের ওই রাতে যে হেনস্থা করা, হ্যাঁ, আপনার যে গারদের ভিতরে রাখা হলো, সেখানে একটা টয়লেট নাই, মানে একটা টয়লেট, এত অপরিষ্কার, তারপর কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, নিচে ফ্লোরে ঘুমাতে হলো। তো এই যে ডিবি অফিসে প্রতিনিয়ত নানা ধরনের মানুষকে গ্রেপ্তার করে নিয়ে আসছে, তো তারা কি মানে একটা নাগরিকের যে ন্যূনতম যে আপনার প্রয়োজন, যে একটা পরিষ্কার বাথরুম, একটা ধরেন একটু ওগুলো তো মানে নেই। আমি যদি জেল জীবনের কথা জিজ্ঞেস করি, আপনি নিউট্রিশাস যে একটু কারাগারে food, ছিলেন, আমি আপনার পোলাও কি এটি কোরমার কথা প্রথমবারের বলছি। মতো, এটা কি আপনার প্রথম কারা কারা জীবন, কারাবাস কি এই প্রথম? এটা আমার প্রথম কারাজীবন, এটা আমার প্রথম আচ্ছা, প্রথম সেই জায়গা কারাজীবন। থেকে তো আপনার এবং বিস্তর অভিজ্ঞতা। এই কেমন এই ছিলেন কারাগারে, কারাগারে কেমন ছিলেন? আমি কারাগারে বলবো যে আমার কারাগারের যে অভিজ্ঞতা সেটা একদমই মানে, যদিও আমি ডিভিশন পেয়েছিলাম, কিন্তু আমি বলবো যে একদম আমার অভিজ্ঞতা সন্তোষজনক নয়, খুবই খারাপ। আমার কাছে মনে হয়েছে অন অফ মানে সর্ট অফ টর্চার। আপনি এখানে যারা, যাদের কনভিকশন হয়ে যায়, যাদের কনভিকশন হয়ে যায় তাদেরকে আপনি ধরেন কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, কাউকে 10 বছর, কাউকে 5 বছর। আপনি কনভিকশন হয়ে গেলে তাকে আপনি শাস্তি দিচ্ছেন, কিন্তু আন্ডার ট্রায়াল প্রিজনারকে আপনি যে এই যে মানে কষ্টগুলো দিচ্ছেন, তো তার তো সে তো ছাড়াও পেতে পারে। আর আমরা যারা গ্রেপ্তার হয়েছিলাম, আমাদের তো দৃশ্য তো মানে একটা মিথ্যা মামলায় আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
কারণ আমরা মানে আমাদের ঘটনাটা ছিল প্রকাশ্য দিবালোকে, এবং ওইখানে ডজন ডজন ক্যামেরা ছিল। ক্যামেরাতে আপনার প্রত্যেকটা, আমরা কখন অনুষ্ঠান শুরু করেছি, কখন কে বক্তৃতা দিয়েছে, কিভাবে মব হয়েছে, মব ওই সবকিছু কিন্তু আপনার একটা কনক্লুসিভ এভিডেন্স, মানে ওই আপনার ভিডিও ধারণ করা আছে। এবং সেটা কিন্তু আপনি ধরেন যে রাতের আধারে একটা অপরাধ হলো, হত্যাকাণ্ড হলো, কে হত্যা করেছে সেটা বের করার জন্য তদন্ত করতে হয়। কিন্তু আমাদের ঘটনা এটা তদন্ত করার জন্য তো আপনার মানে এটা বের করার জন্য তো তদন্ত করার দরকার নেই, কারণ কারা করেছে তাদের মুখ বাধাও ছিল না। তারা কিন্তু খোলা মুখে খোলা মুখে প্রকাশ্য দিবালোকে বরং হ্যান্ড মাইক। মামলার নথিতে উল্লেখ করা হলো যে আমরা সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলাম, আলোচনা করছিলাম এই সরকার কিভাবে উৎখাত করা যায়। এবং যখন শুনানি হলো অ্যাপিলেট ডিভিশনে, হাইকোর্টও না অ্যাপিলেট ডিভিশনে, অন্তত আমার ক্ষেত্রে এটা হয়েছে, সম্ভবত আপনার ক্ষেত্রেও এই মানে এই আর্গুমেন্টে রাষ্ট্র গিয়েছে যে আমরা সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করছিলাম। আপনার কাছে যে অস্ত্র ছিল সেগুলো কোথায় হাফিজুর রহমান কার্জন, তো হাফিজুর রহমান কার্জন, মানে আমরা নাকি সশস্ত্র না, বিপ্লবে আপনার আপনার আমি অস্ত্রগুলো কোথায়? আমি ব্যক্তিগতভাবে আপনার মহাত্মা গান্ধীর যে অহিংস আন্দোলন, বঙ্গবন্ধুর যে অসহযোগ আন্দোলন, আমি আন্দোলনের ক্ষেত্রে এগুলোতে বিশ্বাস করি। আমি বিপ্লবীও না, আমি আপনার সশস্ত্র সশস্ত্র যে সমস্ত সহিংস কার্যকলাপ সেগুলোকে সমর্থনও করি না। আমি শান্তিপ্রিয় মানুষ। আমি যেটা পছন্দ করি শান্তিপ্রিয় আন্দোলন। আপনার যদি কোনো অন্যায়ের প্রতিবাদ করতে হয়, আপনি মানববন্ধন করেন, আপনি আলোচনা করেন, আপনি আপনার প্রতিবাদটা জানান, কিন্তু কোনো সহিংসতা না, কোনো ভাঙচুর না। আর যদি আপনি মানে যুদ্ধ না, করতে আমি হয়, আমি যে বলছি আমি আমি বলছি রাষ্ট্রপক্ষ থেকে এই আর্গুমেন্টে যাওয়া হয়েছিল আর কি। হ্যাঁ, আমরা প্রকাশ্য দিবালোকে রিপোর্টার্স ইউনিটের মতন একটা আলোচনা সভাতে ছিলাম মুক্তিযুদ্ধ নিয়ে, সংবিধান নিয়ে। সেখানে মামলা নথিতে উল্লেখ করা হলো এবং রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল তিনি তার বক্তব্য উপস্থাপন করছেন যে আমরা সরকার উৎখাতের ষড়যন্ত্রে সশস্ত্র বিপ্লবে অংশ নিচ্ছিলাম। মানে মিথ্যা বলারও তো একটা লিমিট থাকে, আমি সেটাই আপনার দৃষ্টি আকর্ষণ করছিলাম। আইনের ভাষায় এটি কি বলবেন? মানে আমি জানি না, যখন রাষ্ট্রপক্ষ এই ধরনের ন্যারেটিভ ক্রিয়েট করে এবং মিথ্যার জায়গা থেকে, চরম মিথ্যাবাদিতার জায়গা থেকে, তখন এইগুলোকে পাল্টা আইনি ব্যাখ্যায় কি বলা যেতে পারে? এরকম কোনো তথ্য কি আছে আপনার কাছে? না, আমি যেটা মানে অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে যেটা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে ব্রিটিশ আমল থেকে আপনার এই আহ, বিরোধী দল এবং রাজনৈতিকভাবে যারা ভিন্ন মত পোষণ করেন, সরকারের সমালোচনা করেন, সরকারের অন্যায়ের আহ, জন্য প্রতিবাদ করেন, তাদেরকে এইভাবে হেনস্থা করা হয়, এবং তাদের নামে নানা রকম মামলা দেওয়া হয়। এটা ব্রিটিশ আমলে হয়েছে, বাংলাদেশের সব আমলে হয়েছে, এবং গত আমলেও হয়েছে। এবং এইটা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে চেয়েছিলাম। আমরা মনে করেছিলাম যে 5ই আগস্টের পরে যে আপনার ছাত্র জনতার অভ্যুত্থানটা হয়েছে, তাতে করে মানবাধিকার সুরক্ষিত হবে। মানুষের যে আগে যে সমস্ত আমরা কথা শুনতাম, যে ক্রস ফায়ারের কথা, তারপরে আপনার মিথ্যা মামলার কথা, তা আমরা তো দেখলাম যে আসলে ইউনূস সাহেবের সময় আইন শৃঙ্খলা বিচার এটার কোনো বালাই নেই, বরং আপনার মব ভায়োলেন্স শুরু হয়েছে। এখন মব করে আপনাকে কখন পদত্যাগ করাবে, মব করে কখন আপনার বাড়িঘর জ্বালিয়ে দেবে, মব করে কখন আপনার কারখানা জ্বালিয়ে দেবে, মব করে আপনাকে কখন পিটিয়ে মেরে ফেলবে, মব করে আপনাকে মানে কারো কোথাও কোনো নিরাপত্তা নেই। এবং এই ইউনূস সরকার, আমার কাছে মনে হয় যে তারা ইউনূস সরকারের ক্ষমতা, বাংলাদেশের বিচার, বাংলাদেশের আইন, বাংলাদেশের যে নৈতিকতা সবকিছুকে অপহরণ করেছে। এখন তাদের একদিকে তারা ক্ষমতায় বসে নিষ্ক্রিয়, পুলিশ কাজ করছে না, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে তারা প্রায় নিষ্ক্রিয়। ওদিকে যারা মব, মানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারা বিভিন্ন জায়গায় মব করে প্রত্যেকটা জায়গাতে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। আপনি বিশ্ববিদ্যালয়ে যান, শিক্ষকদের কিভাবে ধরে আপনার হেনস্থা করছে। আপনি সচিবালয়ে যান, তারা কাজ করতে পারছে না। তারা আহ, একটা হচ্ছে আতঙ্ক যে কাউকে গ্রেপ্তার করে নিয়ে যাবে কিনা, মানে এখন হয়তোবা সেটা যাচ্ছে না, প্রথম থেকে যেটা গিয়েছিল। আবার আপনি সেনাবাহিনীর মধ্যে যান, সেখানেও কিন্তু একটা মানে আপনি তাদের যাদের বিচার করা হচ্ছে সেই বিচারটা কিন্তু মানে কি বলবো, যে তাদের বিচারটা আইসিটিতে হবে কি, এই জিনিসটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন। যে সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা অবশ্যই বিচার হবে। আমি বলছি না যে সামরিক কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, সচিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা তদন্ত হবে, বিচার হবে। কিন্তু আমি দেখছি যে মানে আইসিটিতে যে বিচারটা হচ্ছে, পেনাল কোডের মামলার বিচার হচ্ছে আইসিটিতে। বাংলাদেশে 5ই আগস্টে কোনো যুদ্ধ হয়,
বাংলাদেশে কোনো সিভিল ওয়ার হয়, তাহলে পরে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস তো হয় না। ইন্টারন্যাশনাল ক্রাইমস না হলে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল কি করে হয়? এখন আপনি সেটা বলতেও পারবেন না। আপনি আপনি যে সরকার কোনো কাজই করছে না, দেশের ভিতরে আইন শৃঙ্খলা বলতে কিছু নাই, দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য চলছে না, দেশের শিক্ষা প্রতিষ্ঠান চলছে না, দেশের ভিতরে চাকরি বাকরি নাই, দেশের ভিতরে 6 কোটি দরিদ্র বেড়ে গিয়েছে। তো হোয়াট হেল দিস ইউনিস গভর্নমেন্ট ইজ ডুইং? তারা কি করছেটাকে, মানে না পারলে বাবা তোমাদের একমাত্র কাজ ছিল নির্বাচন একটা করে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে চলে যাও। এখন তোমরা সেটাও ঠিক মতো করতে পারছো না। দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, আইন শৃঙ্খলা, শিক্ষা, আপনি জানেন যে সম্প্রতি আপনার ওই মিউজিক এবং শরীর চর্চা সেটাকে বাদ দিয়ে দিয়েছে। মানে এইটা আপনি একটা নোবেল লরিয়েট, এবং এই নোবেল লরিয়েট এই সরকারের ভেতরে সবাই ওয়েস্টার্ন এডুকেটেড, হাইলি এডুকেটেড, এবং তারা সেই কয়েক হাজার বছর আগের যে প্রাগৈতিহাসিক অন্ধকার, সেই অন্ধকার যুগে কোথায় বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, যে এখানে আপনার মিউজিক থাকবে না, এখানে শরীরচর্চা থাকবে না, এখানে সংস্কৃতি থাকবে না, এখানে তারা যা বলবে, হ্যাঁ, এটা এখানে এখানে তারা মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে দিবে, এখানে তারা বঙ্গবন্ধুকে বাদ দিয়ে দিবে, তারা গান বাদ দিয়ে দিবে, তারা সংস্কৃতি বাদ দিয়ে দিবে, তারা শিক্ষা শিক্ষা হতে হবে তাদের মতো করে, পোশাক পরতে হবে তাদের মতো করে। এই যে প্রাগৈতিহাসিক অন্ধকার, মানে যারা সেটা চায় তাদেরই তো সরকার, মানে আই উড লাইক টু সে ইউনূস সাহেবকে তো আমি বলবো যে রাজাকার ইনকারনেট। হ্যাঁ, কারণ উনি রাজাকারদের অবতার। ওনার এই পর্যন্ত আমরা বিভিন্ন ঘটনায়, 5ই আগস্টের পরে প্রথম যখন আমরা সবাই কিন্তু উৎফুল্ল হয়েছি, 5ই আগস্টে যখন হয়েছে আমরা চিন্তা করেছি যে বাংলাদেশটা গণতন্ত্রের পথে নতুন করে এগিয়ে যাবে, বাংলাদেশটা মানবাধিকার, আইনের শাসন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য প্রত্যেকটা জায়গাতে এগিয়ে যাবে। কিন্তু আমরা কিছুদিন পরে দেখলাম যে আসলে মানে বাংলাদেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, তারপরে যোগাযোগ, এগুলো নিয়ে তাদের কোনো কনসার্ন নেই। তারা সেটেলড ইস্যু, 47 সাল ওইটা সেটেলড হয়ে গিয়েছে, 1971 সাল সেটেলড হয়ে গিয়েছে। মানে যে সমস্ত ইতিহাসটা আপনার ইতিমধ্যে আমরা সেটেল করেছি এবং যেই ইতিহাসের থেকে প্রেরণা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তারা সেইটাকে বিতর্কিত করছে। ওদিকে আপনার বাংলাদেশের মানুষের শিক্ষা, মানে চাকরি বাকরি নাই। আপনার শিক্ষা শিক্ষা মানে কি, আপনার এখন স্টুডেন্টরা বলে দিচ্ছে যে আপনার এই শিক্ষক ক্লাস নিবে, এই শিক্ষক খাতা দেখবে, এই শিক্ষক কত নাম্বার দেবে, এই শিক্ষক থাকবে কি থাকবে না, সবকিছু তারা ঠিক করে দিচ্ছে। এখন শিক্ষককে তারা মানে ধরে নিয়ে তারা চড় থাপ্পড় দিচ্ছে, শিক্ষককে তারা বলে দিচ্ছে এই উপাচার্যের কাছে গিয়ে যে ওনাকে রাখা যাবে না, ওনাকে রাখা যাবে না, উনি তার দোষর। মানে এইভাবে তো একটা দেশ চলতে পারে না। আপনি প্রত্যেকটা জায়গাতে, আপনি সেনাবাহিনীর মধ্যে যান, আপনি সচিবালয়ে যান, আপনি সাংবাদিকদের মধ্যে যান। সেদিন আপনার মানব জমিনের সম্পাদক তিনি বলেছেন যে আমরা মবের জন্য তো মানে ঠিকভাবে কাজও করতে পারছি না। আপনি একটা সংবাদপত্র অফিসে গিয়ে আপনার সমন্বয়করা গিয়ে তারা 5 জন সাংবাদিককে আপনার বললো যে এখনই তাদের চাকরিচ্যুত করতে হবে। আপনার মানে যদি এটা এরকম হতো যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আপনি প্রতিনিয়ত শত শত ঘটনা হচ্ছে, আপনি যে কোনো জায়গাতে মব করে একজন মানুষকে হত্যা করছেন, মব করে একটা বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন, মব করে 32 নম্বর মানে কয়বার জ্বালানো, মানে এটা হোয়াট কাইন্ড অফ কাওয়ার্ডিশ অ্যাক্ট, মানে এটা কত বড় কাপুরুষিত কাজ। মুজিবুর রহমান, তো এই যে আপনার সরকার তাদের জন্য যেটা আমরা ইয়ে করেছি, এবং তারা নিজেরাও বলেছেন তাদের কাজটা হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন। তা আমরা দেখলাম যে সংস্কারটা আসলে তারা এটা একটা তাদের সামনে একটা মুখোশ তারা রেখেছেন। সংস্কারের যে আপনার কি বলবো, এই জিনিসটাকে সামনে রেখে তারা মানে মুক্তিযুদ্ধ, তারপরে অনেক কিছু পরিবর্তন করে ফেলছেন, বাট দে ডু নট হ্যাভ দি ম্যান্ডেট টু ডু দিস। হ্যাঁ, আপনি যখন আইনের কথা বলছিলেন, এই যে মবের কথা বলছিলেন, আইন বিচারাঙ্গন ইউনূস সরকার অপহরণ করেছে, সমালোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে না একেবারে তা নয়, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত হচ্ছে। আর আমরা যারা ওপেন কথা বলছি হাতে গোনা 2, 4, 5, 10 জন, তাদের মধ্যে একজন ছিলেন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। মানে আমি বলছি যে এই সমালোচনা সত্ত্বেও সরকার কোনো ক্ষেত্রে পিছপা হচ্ছে না, বরং তাদের যে অ্যাগ্রেসিভনেস, আক্রমণাত্মক যেই রূপ, সেটা একের পর এক তারা প্রকাশ করছে। সাংবাদিক আনিস আলমগীরকেও আটক করা হলো। আমি এটা বলছিলাম যে আমাদের ক্ষেত্রে জামিন পাওয়ার অধিকারটাও মানে আমাদেরকে ছিনিয়ে আনতে হয়েছে। লোয়ার কোর্টে জামিন হয়নি, হাইকোর্টে কয়েকবার মুভ করার পরেও জামিন হয়নি, কারো কারো অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যাওয়া লেগেছে।
আপনি সাংবাদিক আনিস আলমগীরের বিষয়ে কি বলবেন, যদি ছোট করে কোনো মন্তব্য করেন? একইভাবে একটা আমি ফেক আসলে মামলায় তাকে আটক করা হয়েছে। আমি আসলে চিন্তাই করতে পারি যে আনিস আলমগীর ভাইকে গ্রেপ্তার করবে। হ্যাঁ, আমি চিন্তা করেছি যে আহ মানে তাকে বড়জোর যখন গ্রেপ্তার করেছে, আটক করেছে, তখনই আমি খুব শকড, মনটা খুব খারাপ। তা আমি চিন্তা করেছি না, ডিবি অফিসে নিয়ে সম্ভবত জিজ্ঞাসাবাদ করে কিংবা কিছুক্ষণ রেখে তারপরে ছেড়ে দেবে। পরে দেখলাম যে তাকেও গ্রেপ্তার করেছে এবং রিমান্ডেও দিয়েছে। কি ভয়ঙ্কর হুম। কথা! আমাদের তো রিমান্ডে দেয়নি। আপনাকে না কি দিয়েছিল? না আমরা তো জেলে না গিয়ে আমি চলে গেলাম না জানি। তবে যে চম্পাপুরীতে, আপনি অন্য প্রক্রিয়ায় জায়গায়। মামলা দেওয়া হয়েছে, আমাদেরকে আটক করা হলো 12টার দিকে, রাত হ্যাঁ। 1টার দিকে, 13 ঘন্টা পর মামলা দেওয়া হলো। ঠিক আনিস ভাইয়ের ক্ষেত্রেও তাই, আটকের পর দিন প্রায় 20-22 ঘন্টা পর তার নামে মামলা দেওয়া হলো, এবং একই সন্ত্রাস বিরোধী আইন। না, ধরেন আমার যেটা মনে হয়েছে যে ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে মানে দেশের পরিস্থিতি এতটা উত্তাল হলো, এবং এখানে তো আমরা দেখলাম যে সরকারের ভূমিকা এবং আরেকটা মানে মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি তাদের ভূমিকা, এমনকি এটার সাথে ভারতে পালিয়ে গিয়েছে আওয়ামী লীগের কেউ জড়িত কিনা, অনেকগুলো প্রশ্ন এসেছে। না, যদি একটু এরকম স্পষ্ট হতো, ইভেন মির্জা আব্বাসকেও, তাকেও তার তার নামও এসেছে, মানে অনেকে তার দিকেও তীর ছুঁড়েছে। অভিযোগে তো বিষয়টা যদি এরকম হতো যে হ্যাঁ, একজন হত্যাকাণ্ড হয়েছে এই কারণে, এবং কারা হত্যা করেছে সেটা যদি মোটামুটি একটা ধারণা পেতাম তাহলে সমস্যা ছিল না। কিন্তু আমরা তো দেখলাম যে প্রত্যেকটা জায়গাতেই আপনার মানে খুব আহ কিছু কিছু অকাট্য যুক্তি আছে বিশ্বাস করার যে এরা খুন করতে পারে, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিও খুন করতে পারে, আবার ওখানে যে প্রার্থী আছে সেও পারে, হুম। আবার Right. আহ, ভারতে যারা আছে তারাও পারে, আবার অন্য কেউও পারে। হ্যাঁ, এরকম একটা পরিস্থিতিতে মানে এমনকি পুলিশ এবং সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। হ্যাঁ, এরকম একটা পরিস্থিতিতে তখন আপনার মানে তাদের নিজেদের যে দায় দায়িত্ব সেটা অন্যের উপর চাপানোর জন্য কিংবা আপনার অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য আনিস আলমগীর ভাইকে বলি হতে 2001 সালের পর থেকে কিন্তু এই উচ্চ আদালত কিন্তু আস্তে আস্তে আপনার আহ দুর্বল হতে থাকে। এবং গত আমলে কিন্তু আপনার আমি বলবো যে এই উচ্চ আদালত তাদেরকে নানাভাবে আপনার সেই প্রাতিষ্ঠানিকতা নষ্ট হয়েছে। এবং এই এই আমলে এসে সেটা একদম মানে কফিনে পেরেক ঠুকে দেওয়ার মতো। কারণ একজন হাইকোর্ট ডিভিশনের জাজ একজন ব্যক্তিকে বেআইনি ভাবে মানে মিথ্যা মামলা দিয়ে তাকে দিনের পর দিন আটক করে রাখা হচ্ছে। তার জামিন যখন তিনি দিলেন, তখন আপনার প্রধান বিচারপতি তাকে শোকজ করে দিলেন, কিংবা তাকে ইয়ে করলেন যে আপনি কেন এই জামিনটা দিলেন। এটা তো দিস ইজ নট দি মানে টাস্ক অফ এ মানে চিফ জাস্টিস। চিফ জাস্টিস তো এটা করতে পারেন না। কারণ চিফ জাস্টিস এবং উচ্চ আদালতের কাজ হচ্ছে মানবাধিকার, নাগরিকদের অধিকারকে সমুন্নত রাখা। এবং আপনার বাংলাদেশ কনস্টিটিউশনকে বলা হয়েছে সুপ্রিম কোর্ট ইজ দি গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। তার মানে হচ্ছে এখানে যদি সরকার কোনো অন্যায় করে, এখানে যদি মানে সরকার কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি সন্ত্রাসী মানে কোনো নাগরিককে হুমকি তৈরি করে, নাগরিকের জন্য কোনো অন্যায় তৈরি করে, সেটার প্রতিকার করবে উচ্চ আদালত। কিন্তু এখানে জামিন পাওয়ার যে বৈধ অধিকার, যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা মিথ্যা মামলায়, মব করে একটা মিথ্যা মামলায় আমাদেরকে জেলে মানে জেলে পাঠিয়ে দিনের পর দিন মাসের পর মাস আমাদেরকে ওখানে আপনার বন্দি করে রাখা হচ্ছে, এবং জেলখানার কিন্তু পরিবেশ আমাদের মোটেই তো ভালো নয়, ছিল না। আমাদের মতো অসংখ্য অসংখ্য মানুষ রয়েছে নিরপরাধ। প্রকৃত অপরাধীরা যেমন রয়েছে, আবার অসংখ্য নিরপরাধ মানুষ রয়েছে। এবং সবচেয়ে বড় সিগনিফিকেন্ট যে বিষয়টা আমার কাছে, আমি দেখলাম আমার সাথে ছিল 17 বছরের শিশুরা। 17 বছরের শিশুরা, তাদেরকে আটক করে রাজনৈতিক মামলা দেওয়া হচ্ছে, সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে, এবং তাদের বয়স বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের জামিনটাও হচ্ছে না। লোয়ার কোর্টে তাদের আইডি কার্ড শো করা হচ্ছে, বয়সের সার্টিফিকেট শো করা হচ্ছে, জন্ম সনদ, নিবন্ধন সনদ শো করা হচ্ছে, তারপরও তাদের জামিন মিলছে না। মানে আমরা আছি কোথায়, আমরা কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? শুধু এই উত্তরটা নিয়ে আমরা শেষ করবো। অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আমি যদি ছোট আসলে করে বলেন। যেটা বলবো যে আসলে যে কথাটা আমি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার যে ক্ষমতা, সেই ক্ষমতা আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা, বিচার এবং মানুষের যে নিরাপত্তা সুরক্ষা সেটিকে আপনার ছিনতাই করেছে কিংবা অপহরণ করেছে। এবং আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে একটু শেয়ার করতে চাই যে আপনার যারা গ্রেপ্তার হয়েছে তাদের অনেককেই
মানে যদি আপনার আগের আমলে যারা দুর্নীতি করেছে, যারা টাকা পাচার করেছে, যারা নানাভাবে আইন লঙ্ঘন করেছে কিংবা মানুষের ভোগান্তির কারণ হয়েছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের মাধ্যমে ডিউ প্রসেস অফ লতে আপনি সবকিছু করেন, কোনো আপত্তি নেই। আমরা সেই জন্যই তো আমরা মানে সবসময় আমরা কথা বলি যে যে কেউ মানে সরকারে থাক সে আইনসঙ্গতভাবে রাষ্ট্রটা পরিচালনা করবে, এবং যে অন্যায় করবে, যে দুর্নীতি করবে, যে পাচার করবে, তার যেন শাস্তিটা হয়। কিন্তু আপনি এই 5ই আগস্টের পরে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে, এবং যে মানে গ্রেপ্তার করা হচ্ছে, যেমন ধরে তৌফিক ইলাহি চৌধুরী। হ্যাঁ, তৌফিক ইলাহি চৌধুরী সম্পর্কে আমি কিন্তু খুব বেশি জানতাম। হ্যাঁ, পরে আমি দেখলাম যে উনি একজন 1968-69 সালে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। তারপরে তিনি মানে পাকিস্তান সিভিল সার্ভিসে জয়েন করেন, এবং সেই অবস্থায় তিনি কিন্তু মুক্তিযুদ্ধ করেছেন, এবং মুক্তিযুদ্ধ যখন করেছেন তখন কিন্তু ওই অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। তিনি কিন্তু একদম মানে সশস্ত্র মুক্তিযোদ্ধা ছিলেন। পরবর্তীতে তিনি হার্ভার্ড থেকে পিএইচডি করেছেন। তিনি কবি জসিমউদ্দিনের যে মেয়ে, তাকে বিয়ে করেছেন। এরকম একটা লোক, হ্যাঁ, তার যদি কোনো মামলা থাকে আপনি তাকে দেন, আপনি তাকে বিচার করেন। কিন্তু এরকম 80 বছরের একটা লোক, তাকে আপনি আজকে 15 মাস হয়ে গেছে, আপনি তাকে কোনো জামিন দিচ্ছেন না। এবং এই লোকটা আপনি তাকে কি মামলা দিয়েছেন? আপনি তাকে মামলা দিয়েছেন তিনি কেন মানে সাবেক প্রধানমন্ত্রীকে নিবৃত্ত করার চেষ্টা করেন নাই। মানে এরকম হাস্যকর সব মামলা দিয়েছেন। এবং আপনি দেখেন যে আসাদুজ্জামান নূর হচ্ছে বাংলাদেশের একজন মানে লেজেন্ডারি অ্যাক্টর। মানে এরকম একজন মানে মানে কি বলে যে এরকম একটা অভিনেতা আমরা কয় দশকের পর দশক চলে এগুলো কিন্তু আমরা পাবো না। এবং উনি যে একজন সজ্জন ব্যক্তি, এবং তাকে মামলা দিয়েছে হত্যা মামলা, এবং তিনি 80 বছর বয়স এখন, তিনি সেই 15 মাস ধরে সেখানে আপনার পড়ে আছেন। তারপরে আপনি ধরেন প্রফেসর আবুল বারকাত, তাকে কেন করা হলো? আমি আরেকজনের কথা বলতে চাই যে আপনার ব্যারিস্টার মেহেদী, আমার বয়সী, এবং তিনি ছিলেন সাবেক এডিশনাল অ্যাটর্নি জেনারেল। তাকে মামলা দেওয়া হয়েছে যাত্রাবাড়িতে, আপনার একটা হত্যা মামলা, এবং সেখানে তার নামও নাই। এবং তার যেটা হয়েছে যে অন্যান্য মানে কয়েকজনের নাম দেওয়ার পরে অন্যান্য 300 জন তার ভিতরে তাকে ঢুকিয়ে দিয়েছে। এবং তার তার আপনি তার তার বিষয়টা তো আপনার ভয়ঙ্কর। সাবেক বিচারপতি খায়রুল হক, তার বিরুদ্ধে অভিযোগটা কি যে তিনি যে মানে রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা সেটাকে বিলুপ্ত করেছে। সেইটা তো প্রচন্ড সমালোচনা আছে, আমি নিজেও সমালোচনা করেছি, আপনি হয়তো বা করবেন। কিন্তু এরকম সমালোচনা তো অনেকের বিরুদ্ধে আছে, এবং এই সমালোচনা আপনি যদি সেটা সমালোচনা করে থাকে সেটাকে রিভিউ করে আপনি পরিবর্তন করেন। কিন্তু সেই জন্য একজন বিচারককে হাতে শিকল দিয়ে, হাতে হাত কড়া পরিয়ে আপনি যখন তাকে জেলে নিয়ে গেলেন, পুরো বিচার বিভাগের আপনার হাতেই তো হাত কড়া পড়ে গেল। এই জিনিসটা তো একটা সিম্পল আন্ডারস্ট্যান্ড। এবং এই লোকটা আপনার বিচারপতি খায়রুল হক ইতিমধ্যে 2বার হার্ট অ্যাটাক হয়ে গেছে, তার হসপিটালের ভিতরে তার 2বার হার্ট অ্যাটাক হয়ে গেছে। এবং এই সরকার এত নির্মম যে 80 বছরের এই সমস্ত ব্যক্তি, আসাদুজ্জামান নূর, তৌফিক ইলাহি চৌধুরী, বিচারপতি খায়রুল হক, 80 বছর বয়সের একজন ব্যক্তি, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস, মানে এটা তো মানে তারা তো মারা যায়। এবং আপনি তাদেরকে বিচার করেন, আমরা তো বলছি যে বিচার আপনি করেন, কিন্তু তাদের জামিন দিয়ে তাদেরকে সুস্থ। এবং আপনি জানেন নুরুল মজিদ হুমায়ুন তিনি যে মারা গিয়েছেন, সেটা মারা গিয়েছেন চিকিৎসা না দেওয়ার কারণে। কারণ আপনার তার প্রথমে ডেঙ্গু, তারপরে বোধহয় চিকনগুনিয়া হয়েছিল, এবং ডেঙ্গু হওয়ার পরে তিনি হাঁটতে পারছেন না, তাকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়। এবং তিনি মানে গাটা ফুলে গিয়েছে, তাকে একটা জায়গায় মানে একটা রুমের ভিতরে ফেলে রাখা হয়েছে, কেউ নাই, তার ফ্যামিলিকেও খবর দেওয়া হয় নাই। এবং তিনি যখন আপনার তাকে যখন মানে লাশ বের করা হয়, তখনও তার হাতে হাত করা ছিল। এটা কোন সরকার, কোন দেশ, কোন এবং আপনি নজিবুর রহমান সাবেক মানে এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, ওনার চোখের অপারেশন হয়েছে, চোখের অপারেশনের জন্য আপনার পিজিতে নিয়ে গিয়েছে। রাতের বেলা উনি যখন জ্ঞান ফেরে তখন দেখেন যে উনার হাতে হাত করা, মানে হাত করা পরানো অবস্থায় উনাকে মানে অপারেশন করা হচ্ছে। এটা কোন দেশ? এটা কি মানে মানে বর্বরতার কোন ইয়েতে থাকলে মানে এরা যদি ধরেন যে সামরিক শাসন বাংলাদেশে অনেকবার হয়েছে, সামরিক শাসন হলে তো আমরা তাদেরকে বলি যে মানে জঙ্গলের শাসন, বর্বর শাসন। তো এরা হচ্ছে নোবেল লরিয়েট, এবং এরা কথায় কথায় হিউম্যান রাইটস, কথায় কথায় ইউনাইটেড নেশনস, কথায় কথায় হিউম্যান রাইটস কমিশন, মানে পৃথিবীর সবচেয়ে বড় স্ট্যান্ডার্ড এদের। অথচ এদের সময় আইন শৃঙ্খলা নাই, এদের সময় মানবাধিকার নাই, এদের সময় কোনো চিকিৎসা নাই, কোনো কিছু নাই।
মানে মানুষ, আপনি আগের আপনি যা আমলের অনেক বলছেন কিছু তা তো আমরা বলছেন। দেখছি। আমরা শেষ করব অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, অনেক অনেক কথা জমে রয়েছে, অনেক অভিজ্ঞতা আমরা সঞ্চয় করে এসেছি, নিশ্চয়ই আমরা কথা বলবো। আজকে এই পর্যন্ত। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, নিরাপত্তা কামনা করছি, এবং যারা আপনার জন্য আমাদের জন্য প্রার্থনা করেছেন, মুক্তি দাবি করেছেন, এবং তাদের প্রতি অবশ্যই আমাদের শুভকামনা এবং কৃতজ্ঞতা।